হ্যালো, ওয়েলকাম এগেইন টু মিস্টার ব্যাংকার চ্যানেল। আমাদের সিডিসিএস ডিসকাশন সিরিজ চলছিল, আমরা ইউসিপি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচনা হচ্ছে ইউসিপি 600 আর্টিকেল 2 ডেফিনিশন। এই আর্টিকেল 2-তে 14টি টার্মসের ডেফিনিশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়াও অবশ্য ইউসিপির আরো দু একটা আর্টিকেলে আরো বেশ কিছু ডেফিনেশন দেয়া আছে টাইম টু টাইম। যেমন আর্টিকেল 9-এ সেকেন্ড অ্যাডভাইসিং ব্যাংক সম্পর্কে ডিফাইন করা আছে। আর্টিকেল 11-এ প্রি অ্যাডভাইস ডিফাইন করা আছে। আর্টিকেল 13-এ আছে কনফার্মিং ব্যাংক এবং রিইম্বার্সিং ব্যাংক। আর্টিকেল 37-এ আছে চার্জেস নিয়ে কিছু ডেফিনিশন। আর্টিকেল 38-এ আছে ট্রান্সফারেবল ক্রেডিট নিয়ে কিছু ডেফিনিশন। তো যাই হোক, সেগুলো আমরা রেসপেক্টিভ আর্টিকেলগুলো যখন পড়বো আমরা সেখান থেকে ডেফিনিশনগুলো জেনে নেব। আর ওভারঅল ইউসিপির এই 39টা আর্টিকেল পড়তে গিয়ে আপনি যেই টার্মসগুলোর সম্মুখীন হবেন তার মোটামুটি 14টা এখানে ডিফাইন করার চেষ্টা করা হয়েছে। তাহলে ইউসিপি 600 আর্টিকেল 2 ডেফিনিশনস। এই ডেফিনেশনস পড়তে গিয়ে প্রথম লাইনটি হচ্ছে একটি ডিসক্লেমার লাইন দিয়ে শুরু করা। যেমন আমরা গল্প উপন্যাস পড়তে গেলে লেখা থাকে যে এই বইয়ের প্রতিটি চরিত্র কাল্পনিক, জীবিত বা মৃত কারোর সাথে মিলে গেলে তা আমাদের অনভিপ্রেত কাকতাল মাত্র। তো এই ধরনের কথাবার্তা দিয়ে অবশ্য প্রথমেই প্রকাশক বা লেখক একটা কুশন নেওয়ার চেষ্টা করে, যাতে পরবর্তীতে এখান থেকে কোনো ধরনের কমপ্লেক্সিটি বা ঝামেলা অ্যারাইজ করলে যাতে সেগুলোকে অ্যাভয়েড করা যায়, এই ধরনের একটা কুশন নেওয়ার চেষ্টা করে। তেমনি এই আর্টিকেলটি শুরু হয়েছে একটি ডিসক্লেমার দিয়ে। যেমন প্রথম লাইনটি হচ্ছে ফর দ্য পারপাস অফ দোজ রুলস। কারণ এখানে যে আর্টিকেলগুলো ডিফাইন করা আছে সেগুলো যে ডেফিনেশন বা মিনিংগুলো এখানে বলা হয়েছে তার অবশ্যই আপনি এই রুলগুলো পড়তে গিয়ে একে ওইভাবে ইউজ করবেন বা ইন্টারপ্রেট করবেন। এটাকে এই মিনিংগুলো আপনি লাইফে অন্য ক্ষেত্রে ইউজ করতে গিয়ে হয়তো সেম ভাবে ইউজ নাও করতে পারেন। ফর এক্সাম্পল, যেমন এখানে একটি ডেফিনেশন দেওয়া আছে, যেমন অ্যাপ্লিক্যান্ট আপনি লাইফের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে অ্যাপ্লিক্যান্ট শব্দটা ইউজ হয়ে থাকে। যেমন হতে পারে আপনি অ্যাপ্লিক্যান্ট বলতে একজন চাকরির অ্যাপ্লিক্যান্ট, অথবা হতে পারে লোনের অ্যাপ্লিক্যান্ট, অনেক কিছুই হতে পারে, অথবা কোথাও ভর্তির অ্যাপ্লিক্যান্ট, অথবা কোনো ইমিগ্রেশনের অ্যাপ্লিক্যান্ট। অনেক জায়গায় অনেক রকমভাবে অ্যাপ্লিক্যান্ট শব্দটি ইউজ হতে পারে। তবে যে বলে নিল ফর দ্য পারপাস অফ দোজ রুলস, তো ফর দ্য পারপাস অফ দোজ রুলস বলে যখন অ্যাপ্লিক্যান্ট বলা হচ্ছে বা ডিফাইন করা হচ্ছে, তখন আপনি এই রুলের আন্ডারে যেখানে অ্যাপ্লিকেশন পাবেন তখন একটি স্পেসিফিক ডেফিনেশন দেওয়া আছে, আপনি ওই অর্থে অ্যাপ্লিক্যান্ট শব্দটিকে ইউজ করবেন। তো এই রুলের পারপাসে আপনি ইউজ করার সময় অবশ্যই অ্যাপ্লিক্যান্ট বলতে আপনি চাকরির অ্যাপ্লিক্যান্ট বা লোনের অ্যাপ্লিক্যান্টকে বোঝাবেন না। কিংবা আরেকটা অন্যভাবে বলা যায়, যেমন পাঞ্জাবি শব্দটা দ্বারা বাংলাদেশে আপনি যদি কমনলি চিন্তা করেন, আপনি সাধারণত ধরে নেবেন যে এটি পোশাককে বোঝানো হচ্ছে। কিন্তু আপনি যদি আবার কোনো জিওগ্রাফিক্যাল কনটেক্সটে আলোচনা করেন বা ল্যাঙ্গুয়েজ কনটেক্সটে আলোচনা করেন, তাহলে আপনি হয়তো পাঞ্জাবি বলতে পাঞ্জাবের অধিবাসীদেরকে বোঝাতে পারেন, অথবা পাঞ্জাবের ভাষাকে বোঝাতে পারেন। তো আপনি আসলে কোথায় ইউজ করছেন কোন শব্দটি সেটি জানা থাকলে আপনি তখন একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বা ডিফারেন্ট মিনিংয়ে সেটাকে ইন্টারপ্রেট করতে পারেন। তো এই জন্য এই রুলটির শুরুতেই যে ডিসক্লেমারটি তা হচ্ছে ফর দ্য পারপাস অফ দোজ রুলস। কাজে আপনি এখানে যে ডেফিনেশনগুলো জানবেন এটা শুধু আপনাকে এই রুল পারপাসেই ইউজ করবেন, তাহলে আপনি এটার প্রপার মিনিংটা পেতে পারবেন। এটাকে অন্য কোনো মিনিংকে এই রুলের আন্ডারে ইন্টারপ্রেট করা বা এই ডেফিনেশনগুলোকে অন্য কোথাও ইন্টারপ্রেট করলে পারফেক্টলি ইন্টারপ্রেটেড নাও হতে পারে। তো যাই হোক, আমরা আমাদের সিরিয়াল বাই আমরা আলোচনায় চলে যাই। তো প্রথমেই যে ডেফিনেশনটি দেয়া আছে তা হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। এলসি পারপাসে বা এলসি অপারেশন পারপাসে আপনি বিভিন্ন রকম ব্যাংকের হয়তো দেখা পাবেন বা পেয়েছেন অলরেডি। সেগুলো হচ্ছে এলসি ইস্যুইং ব্যাংক হতে পারে, অ্যাডভাইজিং ব্যাংক, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, নেগোশিয়েটিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, রিইম্বার্সিং ব্যাংক। আপনি বিভিন্ন ধরনের ব্যাংকের রোল আপনি পাবেন বা পেয়েছেন।
তো বিভিন্ন ধরনের ফাংশন, একই ব্যাংক যখন ডিফারেন্ট ডিফারেন্ট রোল প্লে করে তখন সে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাংক হয়ে যায়, তখন তার রোল অনুযায়ী তার নামটাও তখন ডিফারেন্ট হয়ে যায়। তো আমাদের এই ডেফিনেশনগুলো প্রথমে শুরু হলো অ্যাডভাইজিং ব্যাংক দিয়ে। অ্যাডভাইজিং ব্যাপারটা আসছে আসলে, ফর এক্সাম্পল আমাদের এলসির যে অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি বেশিরভাগ সময় হয়ে থাকে তারা দুটি ডিফারেন্ট রিজিয়নে বা জিওগ্রাফিক্যাল লোকেশনে তারা বাস করে থাকে, বা একই লোকেশনেও হতে পারে যে বেনিফিশিয়ারি তার কমফোর্টের জন্য তার স্পেসিফিক ব্যাংকেই এলসিটি পেতে চাইবে, আর সেটার সাথে অ্যাপ্লিক্যান্টের ব্যাংকের হয়তো ডাইরেক্ট কোনো কমিউনিকেশন নাও থাকতে পারে। তো তখন এই অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি একই ব্যাংকের পার্টি হওয়াটাই বরং এক্সেপশন, বরং তারা দুই ব্যাংকের পার্টি হওয়াটাই স্বাভাবিক। তো যখন দুই ব্যাংকের পার্টি হয়ে থাকে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এলসি ইস্যুইং ব্যাংকের এটা এলসি ইস্যুইং ব্যাংক যেই এলসিটি ইস্যু করবে সেটি বেনিফিশিয়ারি পর্যন্ত পৌঁছানোর জন্য এক বা একাধিক ব্যাংকের হেল্প প্রয়োজন হতে পারে। তো সেই ব্যাংকটিকে আসলে আমরা সাধারণভাবে অ্যাডভাইজিং ব্যাংক বলে থাকি। এটাকে আপনি যদি ট্রেডের লোক হয়ে থাকেন স্বাভাবিকভাবে আপনি ব্যাপারগুলো জানেন। তো এমনি জেনারেল ডিসকাশন পারপাস হিসেবে আসলে আলোচনা করা, বা ধরে নিচ্ছি যে কোনো নন ট্রেড ব্যাকগ্রাউন্ডের লোক এই ভিডিওটি দেখছেন, তো তার জন্য আরেকটু ডিটেল করে বলা। আপনি যদি নন ট্রেড ব্যাকগ্রাউন্ডের লোক হয়ে থাকেন তাহলে অ্যাডভাইজিংটা সহজে ডিফাইন করা যায় এভাবে, যেমন ধরেন একটি প্রেমের এক্সাম্পল দিয়ে অ্যাডভাইজিংটা হয়তো এভাবে বোঝানো যায় যে 80 বা 90 দশকে আপনি প্রেম করতে চান মানেই তখন মোবাইল নেই বা টেলিফোনও হয়তো সেভাবে শুরু হয়নি বা সব বাসাতে টেলিফোনও নেই। তখনকার প্রেমের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম ছিল চিঠি লিখে প্রকাশ করা। তো সেই চিঠিও আবার দেখা যায় যে বেশিরভাগ সময় ডাকযোগে পাঠানোর উপায় ছিল না, কারণ এটা অন্য কারো হাতে পড়ার সুযোগ চান্স থাকতো। তো সেসব ক্ষেত্রে কমন মিডিয়া ছিল যে একটি কমন পার্সনের মাধ্যমে পাঠানো, যে আপনারও পরিচিত এবং মেয়েটিরও পরিচিত। তো আপনার ছোট ভাই হতে পারে বা মেয়েটির ছোট ভাই হতে পারে বা আপনাদের দুজনের কমন কোনো ফ্রেন্ড হতে পারে। তো আপনি চিঠি লিখলেন, সেই চিঠিটি আপনাদের সেই কমন ফ্রেন্ড বা কমন পার্সনটি চিঠিটি নিয়ে মেয়েটির কাছে পৌঁছে দিল। তো এই যে চিঠিটি পৌঁছে দিল এটাই হচ্ছে অ্যাডভাইস বা অ্যাডভাইজিং ব্যাংকের রুল। তো ইউসিপিতে যেই টার্মটি ডিফাইন করা আছে এভাবে, অ্যাডভাইজিং ব্যাংক মিনস দ্য ব্যাংক দ্যাট অ্যাডভাইজেস দ্য ক্রেডিট অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য ইস্যুইং ব্যাংক। দেখেন একটা ফ্যাক্ট অবশ্য আপনাকে মনে রাখা দরকার, তা হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক ক্রেডিটটি ইস্যু করে অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য ইস্যুইং ব্যাংক। এরপরে ডেফিনেশনগুলো অবশ্য সবগুলো এখানে সহজ, আপনি পড়লেই হয়তো বুঝবেন। তো তারপরেও একটা গো থ্রু করা সিরিয়ালি, তো এই হচ্ছে এর জন্য আমাদের এই প্রচেষ্টা। তো অ্যাডভাইজিং ব্যাংকের পরে আপনার পরে ডেফিনেশনটি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট। তো আগে যেটা বললাম আপনাকে অবশ্যই প্রতিটি ডেফিনেশন পড়তে হবে এবং মাথায় রাখতে হবে ফর দ্য পারপাস অফ দোজ রুলস। তো এখানেও তেমনি অ্যাপ্লিক্যান্ট বলতে আসলে চাকরি অ্যাপ্লিক্যান্ট বা লোনের অ্যাপ্লিক্যান্ট বোঝাচ্ছে না, এখানে অ্যাপ্লিক্যান্ট বলতে বোঝাচ্ছে দ্য পার্টি অন হুজ রিকোয়েস্ট দ্য ক্রেডিট ইজ ইস্যুড। তো যার রিকোয়েস্টে এলসিটা ইস্যু করা হবে তাকেই অ্যাপ্লিক্যান্ট বলা হচ্ছে। তো এটা আসলে খুব কঠিন কোনো ডেফিনেশন না, আমরা সবাই বুঝতে মানে অ্যাপ্লিক্যান্ট এই ট্রেডের লোকজন আমাদেরকে অ্যাপ্লিক্যান্ট বলতে আমরা আসলে সেই পার্টিকে বুঝে থাকি যার রিকোয়েস্টে এলসি ইস্যু করা হয়ে থাকে। অবশ্য সিডিসিএস গাইড টু সিডিসিএস বই, গ্যারি কোলিয়ারের যেই গাইড টু সিডিসিএস বইটি, সেই আলোচনা থেকে অবশ্য একটি বিষয় এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে অবশ্যই অ্যাপ্লিক্যান্ট এই ডকুমেন্টারি ক্রেডিটের পার্ট না। ইউসিপি অনুযায়ী অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্টারি ক্রেডিটের পার্ট নয়। এবং আরেকটু যেটা বলার চেষ্টা করা হচ্ছে গাইড টু সিডিসিএস বইটিতে, সেটি হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্ট আসলে ব্যাংকের অ্যাকচুয়াল পার্টিও নাও হতে পারে। তো এই ব্যাপারটা একটু আমাদের জন্য মেনে নেওয়া কঠিন হলেও বইতে এভাবে ডিফাইন করা আছে যে অ্যাপ্লিক্যান্ট ব্যাংকের অ্যাকচুয়াল পার্টি নাও হতে পারে, সেই পার্টির সিস্টার কনসার্নও হতে পারে। যদিও আমাদের দেশের প্র্যাকটিসে আমরা সেই সিস্টার কনসার্ন মানেও অবশ্যই এলসি অ্যাপ্লিক্যান্ট হতে গেলে তাকে ব্যাংকের পার্টি হতে হয়, তবে থিওরিটিক্যালি অথবা প্র্যাকটিক্যালিও হয়তো অন্য কোনো দেশে সেটাও সম্ভব যে অ্যাপ্লিক্যান্ট ব্যাংকের পার্টি না হয়েও এলসি অ্যাপ্লিক্যান্ট হতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্টারি ক্রেডিটের কোনো পার্ট নয়, ডকুমেন্টারি ক্রেডিটের কোনো পার্টি নয়। ব্যাংকিং ডে,
এরপরে ডেফিনেশনটি হচ্ছে ব্যাংকিং ডে। ব্যাংকিং ডে ডিফাইন করা আছে এভাবে: ব্যাংকিং ডে মিনস এ ডে অন হুইচ আ ব্যাংক ইজ রেগুলারলি ওপেন at the place at which an act subject to those rules is to be performed. এখানে আপনার কয়েকটা পয়েন্ট নোট করার মতো আছে। তা হচ্ছে ব্যাংকিং ডে হতে গেলে আপনার কয়েকটি পয়েন্ট নোট করার মতো আছে, যেমন ব্যাংক ইজ রেগুলারলি ওপেন, মানে এক্সেপশনালি যদি ওপেন কোনো ডে হয় সেটাকে আপনি এই ইউসিপি পারপাসে আপনি ব্যাংকিং ডে বলতে পারবেন না। এক্সেপশনালি ওপেন বলতে বোঝাচ্ছে যেমন আমাদের দেশে অনেক সময় হয়ে থাকে যে নির্বাচনের তফসিলে টাকা গ্রহণ বা অন্য অন্য কোনো কারণে শুক্রবারে ফর এক্সাম্পল ব্যাংক খোলা, তো ইউসিবির এই ডেফিনেশন অনুযায়ী রেগুলারলি ওপেন, ওই দিনটাকে কিন্তু আপনি তাহলে ব্যাংকিং ডে বলতে পারবেন না। কেন বলা যাবে না? কারণ ওইটা রেগুলারলি ওপেন কোনো ডে নয়। তারপরে যেমন আরেকটা ইস্যু হচ্ছে অ্যাট দ্য প্লেস। রেগুলারলি ওপেন কোনো রেগুলার প্লেসেই হতে হবে। কোনো এক্সেপশনাল কারণে বা কোনো এক্সেপশনাল পারপাসে যদি হয়ে থাকে যে আপনি রেগুলার প্লেস বাদ দিয়ে অন্য কোথাও কোনো ফাংশন করছেন, সেটাকেও আপনার ব্যাংকিং ডে বলা যাবে না। যেমন একটা এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে, ব্যাংকের আপনার শাখার কোনো ক্যাম্পেইন হিসাবে আপনি কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো অফিসে একদিন ব্যাপী বা আধা বেলা বা 2 দিন ব্যাপী আপনি কোনো ক্যাম্পেইন করছেন, ক্রেডিট কার্ড ক্যাম্পেইন, অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইন বা এই ধরনের কোনো ক্যাম্পেইন, তাহলে সেটাকেও কিন্তু ব্যাংকিং ডে বলা যাচ্ছে না। ব্যাংকিং ডে হতে গেলে আপনার কিছু ক্রাইটেরিয়া মিট করতে হবে, সেগুলো মিট করলে আপনি ওটাকে এই রুলের পারপাসে আপনি ব্যাংকিং ডে বলতে পারবেন। আরও মূল যে পয়েন্টটি, তৃতীয় যে পয়েন্টটি, সেটি হচ্ছে অ্যান অ্যাক্ট। ব্যাংকিং ডে হতে গেলে ব্যাংকের রেগুলারলি ওপেন হতে হবে, রেগুলার প্লেসে ওপেন হতে হবে, এবং যেখানে অ্যান অ্যাক্ট সাবজেক্ট টু দোজ রুলস ইজ টু বি পারফর্মড, মানে রেগুলারলি ওপেন হতে হবে যেদিন আপনি এই রুলের আন্ডারে কোনো কার্যক্রম পালন করতে পারবেন, রেগুলার প্লেসে ওপেন হতে হবে যেখানে আপনি এই রুলের আন্ডারে কার্যক্রম পারফর্ম করতে পারবেন, এবং মূল কথা হচ্ছে এই কার্যক্রম পারফর্ম করার জন্য ওপেন থাকতে পারবেন। যেমন অনেক ব্যাংকেই স্যাটারডে ব্যাংকিং আছে, অর্ধ দিবসে স্যাটারডে ব্যাংকিং। এখন অর্ধ দিবসে সেই স্যাটারডে ব্যাংকিংয়ে যদি এমন হয়ে থাকে যে আপনার অ্যান অ্যাক্ট সাবজেক্ট টু দোজ রুলস ইজ টু বি পারফর্মড, আপনি এই রুলের আন্ডারে কোনো কার্যকলাপ পরিপূর্ণভাবে করতে পারেন, তবে সেটাকে ব্যাংকিং ডে বলতে পারবেন। কিন্তু যদি এমন হয়ে থাকে যে আপনি পরিপূর্ণভাবে এই রুলের আন্ডারে কার্যকলাপ করতে পারবেন না, তাহলে কিন্তু আপনি সেটাকে ব্যাংকিং ডে বলতে পারবেন না। তো এই হচ্ছে ইউসিপির আন্ডারে ব্যাংকিং ডে বলতে গেলে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো মিট করতে হবে: রেগুলারলি ওপেন, রেগুলার প্লেস, এবং যেখানে অ্যান অ্যাক্ট সাবজেক্ট টু দোজ রুলস ক্যান বি পারফর্মড। এই ক্রাইটেরিয়াগুলো মিট করলেই আপনি তাকে ব্যাংকিং ডে বলতে পারবেন। তারপরের ডেফিনেশনটি হচ্ছে বেনিফিশিয়ারি। তো এলসির অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি সম্পর্কে অবশ্য আমরা বেশ ওয়াকিবহল, কারণ ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমরা এলসি বা ফরেন ট্রেড বা এগুলোর সাথে আমাদের যতদিন যাবত ইনভলভমেন্ট, খুব আর্লি স্টেজে আমরা যে 2-1টা জিনিস শিখে থাকি, তা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি। তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং ইউসিপি ডেফিনেশন আসলে সেমই আছে। বেনিফিশিয়ারি বলতে আবার সেই পার্টিকে বোঝায় যার ফেভারে আসলে এলসিটি ইস্যু করা হয়ে থাকে, এবং অ্যাপ্লিক্যান্ট এলসির পার্ট না হলেও বেনিফিশিয়ারি কিন্তু অবশ্যই খুব এলসির একটি পার্ট। এরপরের ডেফিনেশনটি হচ্ছে কমপ্লাইং প্রেজেন্টেশন। ডেফিনেশনটি বলা আছে এমন: কমপ্লাইং প্রেজেন্টেশন মিনস আ প্রেজেন্টেশন দ্যাট ইজ in accordance with the terms and conditions of the credit, the applicable provisions of those rules, and international standard banking practice. এখানেও কিন্তু আপনি এই ডেফিনেশনটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি এখানেও 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট পাবেন। কমপ্লাইং প্রেজেন্টেশন হতে গেলে এখানেও আপনাকে অবশ্যই 3টা পয়েন্ট মিট করতে হবে। সেই 3টা পয়েন্টগুলো হচ্ছে, প্রথম পয়েন্টটি হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য ক্রেডিট। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার এলসির টার্মস অ্যান্ড ক্রাইটেরিয়া মিট করতে হবে। অন্য যেখানে যা কিছুই বলা থাকুক না কেন, আপনি যখন আপনার ডকুমেন্টারি ক্রেডিটে এক্সপ্রেসলি কোনো কন্ডিশন বা কোনো পয়েন্ট উল্লেখ করেছেন, সেই পয়েন্টটা মিট করাই হচ্ছে একটা কমপ্লাইং প্রেজেন্টেশনের সবচেয়ে বড় ক্রাইটেরিয়া। তো আপনি এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন মিট করার পরে আপনার সেকেন্ড টায়ারের যেই ক্রাইটেরিয়া মিট করতে হবে, সেটা হচ্ছে
অ্যাপ্লিকেবল প্রভিশন অফ দোজ রুলস, মানে এই ইউসিবির যে আর্টিকেলগুলো আছে বা যে প্রভিশনগুলো আছে, আপনার ডকুমেন্টারি ক্রেডিটের ক্রাইটেরিয়া মিট করার পর সেকেন্ডারি ক্রাইটেরিয়া হিসেবে অবশ্যই আপনাকে সেই ইউসিবির আর্টিকেলের ক্রাইটেরিয়াগুলো মিট করতে হবে। এরপরও আপনার অব্লিগেশন রয়ে যায়। এরপরের অব্লিগেশন হচ্ছে আপনাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিসের ক্রাইটেরিয়াটা মিট করতে হবে। এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস বলতে আপনি আবার শুধু আইএসবিপি কে মিন করলেই হবে না। আইএসবিপির বাইরেও গ্লোবালি অ্যাকসেপ্টেড ইন্টারন্যাশনাল কোনো স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস থাকতে পারে, আইসিসির অপিনিয়ন থাকতে পারে, ডকডেক্স রেজলিউশন থাকতে পারে। তো এগুলো মিলেই আসলে আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস বলতে শুধু আইএসবিপি 745 বোঝালেই চলছে না। তো তার মানে কমপ্লেইন প্রেজেন্টেশন হতে গেলে আপনাকে অ্যাটলিস্ট এই পয়েন্টগুলো বা এই ক্রাইটেরিয়াগুলো মিট করতে হবে। দেন আছে কনফার্মেশন এবং কনফার্মিং ব্যাংক। আপনি যখন একটা এলসি ইস্যু করবেন, এলসি ইটসেলফই একটি ডেফিনিট আন্ডারটেকিং অফ দ্য ইস্যুইং ব্যাংক। তো তারপরেও যে আপনি যদি ডেফিনিট আন্ডারটেকিং বলতে বোঝানো হচ্ছে আপনি যদি একটি কমপ্লেইন প্রেজেন্টেশন করেন, অবশ্যই আপনি পেমেন্ট পাবেন, বা এলসি টার্মস অনুযায়ী বলতে গেলে আপনার সেই ডকুমেন্টটি অনার বা নেগোসিয়েটেড হবে। তো সেই ডেফিনিট আন্ডারটেকিং এর পরেও কিছু কনফিউশন রয়ে যায়। যেমন যেমন এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। তো ইউক্রেনের কোনো ব্যাংকের ইস্যু করা বা কোনো ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে কাজ করতে গিয়ে অবশ্যই আপনি কিছুটা শেকি ফিল করাটাই স্বাভাবিক যে আপনি যত সময় পেমেন্ট পাবেন কিনা। তো এ ধরনের সিচুয়েশনে যেমন পার্টি রিস্ক হয়তো অ্যাপ্লিক্যান্টের রিস্কটা হয়তো ইস্যুইং ব্যাংক বেয়ার করলো, কিন্তু ইস্যুইং যে ব্যাংকটি সেই ব্যাংকটিকেও আপনার কাছে খুব একটা স্ট্রং ব্যাংক মনে হচ্ছে না অ্যাজ এ বেনিফিশিয়ারি। কিংবা ধরেন যে ব্যাংকটি স্ট্রং কিন্তু কান্ট্রির অবস্থা ভালো যাচ্ছে না, যেমন শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার প্রান্তে ছিল, বা একসময় গ্রিস দেউলিয়া হওয়ার কাছাকাছি ছিল, তো বা এখন ইউক্রেন বা রাশিয়া। তো এই কেসগুলোতে দেখা যায় যে ব্যাংক হয়তো স্ট্রং ব্যাংক হলেও কান্ট্রির অবস্থা ভালো যাচ্ছে না, কান্ট্রি রিস্ক একটা ফ্যাক্ট। তো এই ধরনের কেসগুলোতে স্বাভাবিকভাবেই চলে আসে আরেকটি সেকেন্ড আরেক টায়ারের আর একটা আন্ডারটেকিং এর একটা বিষয় চলে আসে। বেনিফিশিয়ারি এক্সপেক্ট করে অনেক সময় যে আপনার পেমেন্টের নিশ্চয়তা বিধানের জন্য অন্য আরেকটি ভালো কোনো ব্যাংক থেকে বা ভালো ব্যাংকের পরিস্থিতি ভালো বা ভালো কান্ট্রির কোনো ব্যাংকের মাধ্যমে আরও অ্যাডিশনাল সিকিউরিটি চায়। তো সেই অ্যাডিশনাল সিকিউরিটিকেই আসলে কনফার্মেশন বলা হয়ে থাকে, এবং এই যে ব্যাংক এই কনফার্মেশন দিয়ে থাকে তাকেই কনফার্মিং ব্যাংক বলা যায়। যেমন আপনি ইউক্রেন থেকে কোনো এলসি পেয়েছেন, তো আপনি অ্যাজ এ বেনিফিশিয়ারি আপনি স্বাভাবিকভাবে এক্সপেক্ট করবেন যে ইউক্রেনের ব্যাংকটির আপনার পেমেন্টের সময় ইউক্রেনের ব্যাংকটির সেই সক্ষমতা নাও থাকতে পারে। তো অ্যাডিশনাল সিকিউরিটি হিসেবে আপনি চাইতে পারেন যে ফর এক্সাম্পল ইউএসএ কোনো ব্যাংক থেকে কনফার্মেশন চাইতে পারেন, বা ইউরোপের কোনো ব্যাংক থেকে অ্যাডিশনাল, ইউরোপের অন্য কোনো দেশের কোনো ব্যাংক থেকে অ্যাডিশনাল সিকিউরিটি হিসেবে আপনি কনফার্মেশন চাইতে পারেন। তো এই অ্যাডিশনাল আন্ডারটেকিংটাকে আসলে কনফার্মেশন বলা হয়ে থাকে। তো ইউসিপি ডেফিনেশনে বলা হচ্ছে কনফার্মেশন মিনস definite undertaking of the confirming bank in addition to that of the issuing bank। মানে ইস্যুইং ব্যাংকের কনফার্মেশন আছে, তার অ্যাডিশনাল হিসাবে কনফার্মিং ব্যাংকের আরেকটি সেপারেট আন্ডারটেকিং। কনফার্মেশন মিনস a definite undertaking of the confirming bank in addition to that of the issuing bank to honor or negotiate a complying presentation। একটা কমপ্লাইন প্রেজেন্টেশন হলে অনার বা নেগোশিয়েট করার আরেকটা ফার্দার অ্যাসুরেন্সই হচ্ছে আসলে কনফার্মেশন আপনার ইন অ্যাডিশন টু ইস্যুইং ব্যাংকস আন্ডারটেকিং। তার মানে ইস্যুইং ব্যাংক এখানে আন্ডারটেকিং আছে, কনফার্মিং ব্যাংকের আন্ডারটেকিং আছে। কনফার্মিং ব্যাংক ফেল করলে আপনার ইস্যুইং ব্যাংকের আন্ডারটেকিং তো রয়েই যাচ্ছে। কনফার্মিং ব্যাংক অবশ্য কনফার্মিং ব্যাংকের সামনে অবশ্য দুটি কমপ্লাইন প্রেজেন্টেশনের জন্য দুটি অপশন খোলা থাকে, অনার করা বা নেগোশিয়েট করা। অনার এবং নেগোশিয়েটের ব্যাপারটা আমরা একটু পরে আসছি, এখানে সিরিয়ালি পাবো, তো এখানে আর ডিসকাস করলাম না। এরপরে হচ্ছে কনফার্মেশনের পরে কনফার্মিং ব্যাংক। তো স্বাভাবিকভাবেই কনফার্মেশন যদি আপনি জেনে থাকেন তাহলে কনফার্মিং ব্যাংক হচ্ছে যে ব্যাংকটি কনফার্মেশন দিয়ে থাকে তাকেই কনফার্মিং ব্যাংক বলা যায়। ডেফিনেশন দিয়ে হচ্ছে অনেকটা এরকম।
Confirming bank means the bank that adds its confirmation to a credit upon the issuing bank's authorization or request. তো এলসি করতে গেলে সেখানে আপনার 3-4টি অপশন থাকে যে আপনার এই এলসিটি কনফার্ম হবে নাকি উইদাউট কনফার্ম হবে, এই ধরনের 3-4টা অপশন থাকে। তো আপনি এটাকে ইস্যুয়েন্সের সময় কনফার্ম করে দিতে পারেন বা অপশন রাখতে পারেন। এই জন্য এখানে বলা হয়েছে কনফার্মিং ব্যাংক মিনস দ্য ব্যাংক দ্যাট অ্যাডস ইটস কনফার্মেশন টু আ ক্রেডিট আপন দ্য ইস্যুইং ব্যাংকস অথরাইজেশন অর রিকোয়েস্ট। এখানে দুটি অপশন আছে, অথরাইজেশন অর রিকোয়েস্ট। ইস্যুইং ব্যাংক অথরাইজ করে দিতে পারে কনফার্মিং ব্যাংকে যে তুমি কনফার্ম করতে পারো। তো সেসব ক্ষেত্রে অনেক মে অ্যাড দিয়ে এলসিটি ইস্যু করা হয়। আর ইস্যুইং ব্যাংক রিকোয়েস্ট করে দিতে পারে কনফার্ম করেই, আগে থেকে কথাবার্তা বলে সেটেলমেন্টের মধ্যে এসে একেবারে কনফার্ম করেই এখান থেকে এলসিটি ইস্যু করতে পারে। এরপরে হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত ডেফিনেশন ক্রেডিট, যেই ক্রেডিট নিয়ে আমাদের বাকি আলোচনা সামনের দিকে আগাবে। তো ক্রেডিটটা এখানে এত পরে আসার কারণটি হচ্ছে এখানে ডেফিনেশনগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে, যার ফলে সি ক্যাটাগরিতে এসে ক্রেডিট অপশনটি পাওয়া গেছে। ডেফিনেশনটি আপনি পরীক্ষায় কাজে না লাগলেও ডেফিনেশনটি মুখস্থ করে রাখতে পারেন, বিভিন্ন সময় আপনার কাজে লাগতে পারে, কথাবার্তায় বা আপনার আলোচনায় কাজে লাগতে পারে। তো ডেফিনেশনটা এরকম: ক্রেডিট মিনস এনি অ্যারেঞ্জমেন্ট however named or described that is irrevocable and thereby constitute a definite undertaking of the issuing bank to honor a complying presentation. এই ডেফিনেশনটাকেও আপনি কিছু পয়েন্টে ভাগ করতে পারেন। যেমন ক্রেডিট হচ্ছে এনি অ্যারেঞ্জমেন্ট, যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্টকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি ক্রেডিট বলতে পারেন। তো এনি অ্যারেঞ্জমেন্ট, তারপরের পার্টটি আসছে however named or described, আপনি যে নামেই ওকে বলে থাকেন না কেন, যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট যে নামেই দেখে থাকেন না কেন, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে তাকে ক্রেডিট বলা যাবে। তো যে নামেই বলতে বোঝাচ্ছে এখানে লেটার অফ ক্রেডিট বা এলসি, ডকুমেন্টারি ক্রেডিট বা ডিসি, শুধু ক্রেডিট, স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট। তো এই ধরনের বিভিন্ন নামে একে ডাকা যায়। আপনি যে নামেই ডাকেন না কেন, যে কোনো অ্যারেঞ্জমেন্টই হোক না কেন, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে তাকে ক্রেডিট বা ডকুমেন্টারি ক্রেডিট বা লেটার অফ ক্রেডিট বলা যাবে। ক্রাইটেরিয়াগুলো হচ্ছে, সেই ফিচারগুলো হচ্ছে ক্রেডিট অবশ্যই ডেফিনিট আন্ডারটেকিং, ক্রেডিট অবশ্যই ইররিভোকেবল, ক্রেডিট অবশ্যই ইররিভোকেবল, ক্রেডিট অবশ্যই ডেফিনিট আন্ডারটেকিং হতে হবে। আর কমপ্লাইং প্রেজেন্টেশন হলে ইস্যুইং ব্যাংক সেটা অনার করবে। ক্রেডিট অবশ্যই ইররিভোকেবল হতে হবে এবং ইস্যুইং ব্যাংকের সেটা অবশ্যই একটা ডেফিনিট আন্ডারটেকিং যদি সেটা কমপ্লাইং প্রেজেন্টেশন হয়ে থাকে। আর এখানে আরেকটা জিনিস আপনি দেখছেন যে ইস্যুইং ব্যাংকের ক্ষেত্রে বলা হচ্ছে যে শুধু অনার কমপ্লাইং প্রেজেন্টেশন, আর কনফার্মিং ব্যাংকের ক্ষেত্রে বলা হচ্ছে অনার অর নেগোসিয়েট। তো ইস্যুইং ব্যাংকের জন্য অপশন একটাই, শুধু অনার করা। আর কনফার্মিং ব্যাংকের উপর কিন্তু দুটি অপশন আছে, বা অন্যান্য নেগোসিয়েটিং ব্যাংকেরও দুটি অপশন আছে, অনার অর নেগোসিয়েট। তো এই বিষয়গুলো আমরা আসছি, আপনি জাস্ট মাথায় রাখেন। তো পরের পয়েন্টটি হচ্ছে আসলে আমাদের সেই অনার অবশ্য অনারেরও 3টা মিনিং আছে। এ হচ্ছে টু পে অ্যাট সাইট ইফ দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবল বাই সাইট পেমেন্ট, বি টু ইনকার আ ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং অ্যান্ড পে অ্যাট ম্যাচুরিটি ইফ দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবল বাই ডেফার্ড পেমেন্ট, সি to accept a bill of exchange or draft drawn by the beneficiary and pay at maturity if the credit is available by acceptance. Deferred payment এবং by acceptance এই দুইটার মধ্যে তো অনার বলতে বোঝাচ্ছে আসলে যদি সাইড বিল হয় আপনার অ্যাট সাইড পেমেন্ট করার ব্যবস্থা করা, যদি ডেফার্ড পেমেন্ট হয়ে থাকে তাহলে সেটা ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং দেওয়া এবং অ্যাট ম্যাচুরিটি সেটা পে করা, বাই অ্যাকসেপ্টেন্স হলে অ্যাকসেপ্টেন্স দেয়া এবং ম্যাচুরিটিতে সেটা পেমেন্ট করা। তারপর আসলো ইস্যুইং ব্যাংক। ইস্যুইং ব্যাংক মিনস দ্য ব্যাংক দ্যাট ইস্যুস আ ক্রেডিট অ্যাট দ্য রিকোয়েস্ট অফ অ্যান অ্যাপ্লিক্যান্ট অর ইটস ওন বিহাফ। তার মানে ইস্যুইং ব্যাংক বলতে সেই ব্যাংকে বোঝায় যে অ্যাপ্লিক্যান্টের রিকোয়েস্টে এলসি ইস্যু করে থাকে অথবা অর ইটস ওন বিহাফ।
তার মানে ইস্যুইং ব্যাংক নিজ প্রয়োজনেও এলসি ইস্যু করতে পারে অ্যাপ্লিক্যান্টের কোনো রিকোয়েস্ট ছাড়া। এটা হতে পারে যেমন ব্যাংকের নিজস্ব এস্টাবলিশমেন্টের জন্য কিছু কেনা প্রয়োজন হতে পারে। ফর এক্সাম্পল, ব্যাংক কোনো সফটওয়্যার কিনতে চায়, বা ব্যাংক কোনো হার্ডওয়্যার বা কোনো ফার্নিচার বা অন্য যে কোনো ধরনের কোনো কিছু ব্যাংকের কেনা প্রয়োজন হতে পারে, যেমন একজন অ্যাপ্লিক্যান্টের মতো বা একজন সাধারণ পার্টির মতো। তো ব্যাংকের ওই প্রয়োজনগুলো হতে পারে। তো এই ধরনের প্রয়োজন যদি অ্যারাইজ করে থাকে, তখন ব্যাংক নিজের নামেও আসলে এলসি ইস্যু করতে পারে। তো তখন একই ব্যাংকের আবার দেখা যাবে যে দুটি টোল হয়ে যাচ্ছে, নিজেই অ্যাপ্লিক্যান্ট হয়ে যেতে পারে বা নিজেই ইস্যুইং ব্যাংক হয়ে যেতে পারে। তো এজন্যই ইস্যুইং ব্যাংক বলতে আসলে বোঝানো হচ্ছে মিনস দ্য ব্যাংক দ্যাট ইস্যুস আ ক্রেডিট অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর অন ইটস ওন বিহাফ। নিজের জন্য ইস্যুইং ব্যাংক আসলে এলসি ইস্যু করতে পারে। দেন নেগোসিয়েশন। এই নেগোসিয়েশন কথাটিও আপনি হয়তো এই এলসি অপারেশনে ফ্রিকুয়েন্টলি শুনবেন, নেগোসিয়েটিং ব্যাংক। তো এই পয়েন্টটি একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন। সেটি হচ্ছে নেগোসিয়েশন মিনস দ্য পারচেজ বাই দ্য নোমিনেটেড ব্যাংক অফ ড্রাফট। সেই ড্রাফটটা হচ্ছে ড্রন অন এ ব্যাংক আদার দেন দ্য নোমিনেটেড ব্যাংক and or documents under a complying presentation by advancing or agreeing to advance fund to the beneficiary on or before the banking day on which reimbursement is due to the nominated bank. এখানে অনেকগুলো পয়েন্ট আপনাকে নোট করতে হবে। নেগোসিয়েশন বলতে বেশ কিছু পয়েন্ট মিট আপ করলেই আপনি সেটাকে নেগোসিয়েশন বলতে পারেন। যেমন পয়েন্ট 1 হচ্ছে পারচেজ by the nominated bank of draft, purchase by the nominated bank of draft and or other documents. তো নেগোসিয়েশন হতে গেলে আপনাকে ড্রাফট অথবা আদার ডকুমেন্টগুলো পারচেজ করতে হবে। 2, আন্ডার এ কমপ্লাইং প্রেজেন্টেশন না হলে, আপনি যদি না হওয়া সত্ত্বেও আপনি যদি পারচেজ করে থাকেন, সেটাকে নেগোসিয়েশন বলা যাবে না। তারপর বাই অ্যাডভান্সিং অর অ্যাগ্রিং টু অ্যাডভান্স ফান্ড টু দ্য বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারিকে আপনার পকেট থেকেই টাকা দিয়ে দিলে অথবা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাকে নেগোসিয়েশন বলা যাবে। এবং বেনিফিশিয়ারিকে আপনার পকেট থেকে যে টাকাটি দিয়ে দিবেন, সেটা হতে হবে অন অর বিফোর দ্য ডে অন হুইচ রিইম্বার্সমেন্ট ইজ ডিউ। যেদিন রিইম্বার্সমেন্ট ডিউ, সেদিন ইস্যুইং ব্যাংক থেকে টাকা পেয়ে বা রিইম্বার্সিং ব্যাংক থেকে টাকা পেয়ে সেই টাকা বেনিফিশিয়ারিকে অ্যাডভান্স করলেও সেটিকে নেগোসিয়েশন বলা যাবে না। তো এখানে এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনাকে কিছু টেস্ট করা যেতে পারে।
nominated bank means the bank with which the credit is available or any bank in case of a credit available with any bank. তো আমরা যখন এলসি ইস্যু করি স্বাভাবিকভাবে এলসি প্রক্রিয়ায় ডকুমেন্ট আবার আমাদের কাছে আসতে হয়। তো ডকুমেন্ট আমাদের কাছে আসার যে প্রক্রিয়া এবং যে প্রক্রিয়াতে যে ব্যাংকগুলো যুক্ত থাকে তার একটি গুরুত্বপূর্ণ ব্যাংককে বলা যায় নমিনেটেড ব্যাংক। আমাদের এলসিতেই মেনশন থাকে। নমিনেশনের অবশ্য দুটি আবার দিক আছে, আপনার রেস্ট্রিক্টেড নমিনেশন এবং ওপেন নমিনেশন। যেমন এখানে ডেফিনেশনে বলেছে যে হোয়েন nominated bank means the bank with which the credit is available. আপনি এলসিতে অ্যাভেলেবল উইথ আপনি স্পেসিফিক করে দিতে পারেন যে কোনো নির্দিষ্ট একটি ব্যাংক, অথবা আপনি ওপেন রাখতে পারেন অ্যাভেলেবল উইথ, আপনি অপশন দিয়ে দিতে পারেন এনি ব্যাংক ইন বাংলাদেশ অর এনি ব্যাংক। তো যখন আপনি এনি ব্যাংক ইন বাংলাদেশ দিয়ে দিয়েছেন তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমেই এই ক্রেডিট অ্যাভেলেবল, অথবা শুধু এনি ব্যাংক তার মানে বিশ্বের যে কোনো ব্যাংকেই এই ক্রেডিট অ্যাভেলেবল। তো আমাদের দেশের লোকাল এলসিগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এনি ব্যাংক ইন বাংলাদেশই যথেষ্ট হয়। তো কিছু ফরেন এলসির ক্ষেত্রে আপনি স্পেসিফিক্যালি মেনশন করে দিতে পারেন বা শুধু কান্ট্রি স্পেসিফিক করে দিতে পারেন ওই দেশের যে কোনো ব্যাংকের মাধ্যমেই ক্রেডিট অ্যাভেলেবল। অনেক সময় দেখা যায় যে আপনার এলসির অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি একই ব্যাংকের একই ব্রাঞ্চে, বা অনেক সময় দেখা যায় যে সিস্টার কনসার্নের মধ্যে একই ব্রাঞ্চের কোনো পার্টির সিস্টার কনসার্নের মধ্যে এলসি আদান প্রদান হচ্ছে। তো তখন অনেক সময় দেখা যায় যে এলসি ইস্যুইং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক দেখা যায় যে একই ব্যাংকের একই ব্রাঞ্চও ইস্যুইং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক হতে পারে। Then presentation means either the delivery of the documents under a credit to the issuing bank or nominated bank or the documents so delivered. তো এখানে আপনি এটা ট্রি এঁকে নিতে পারেন। প্রেজেন্টেশন বলতে বোঝাচ্ছে আইদার দ্য ডেলিভারি অফ দ্য ডকুমেন্ট অথবা অর দ্য ডকুমেন্ট সো ডেলিভার্ড। অংশে আইদার দ্য ডেলিভারি অফ দ্য ডকুমেন্টের অবশ্য একাধিক স্থান আছে যে কোথায় ডেলিভারি করবেন, টু ইস্যুইং ব্যাংক অর টু নমিনেটেড ব্যাংক। তো আপনি যদি একটি ফ্লো চার্টের মতো বা ট্রির মতো এঁকে নেন তাহলে আপনি পিকচারটা আরো সুন্দর বুঝতে পারবেন। তো প্রেজেন্টেশন বলতে বোঝাচ্ছে আইদার দ্য ডেলিভারি অফ দ্য ডকুমেন্টস আন্ডার এ ক্রেডিট টু দ্য ইস্যুইং ব্যাংক অর নমিনেটেড ব্যাংক অর দ্য ডকুমেন্টস সো ডেলিভার্ড। তো এখানে প্রেজেন্টেশন বলতে আসলে দুটি পার্টকে বোঝাচ্ছে। ইস্যুইং ব্যাংক অথবা নমিনেটেড ব্যাংকে ডকুমেন্ট ডেলিভারি করা প্রসেসটাকেও বোঝাচ্ছে, অর দ্য ডকুমেন্টস সো ডেলিভার্ড, অথবা যে ডকুমেন্টগুলো ডেলিভার হয়েছে অলরেডি, যেটা ইস্যুইং ব্যাংক বা নমিনেটেড ব্যাংকের পজিশনে আছে, সেই ডকুমেন্টটাকেও প্রেজেন্টেশন বলা যাচ্ছে। যে ডকুমেন্টটা প্রেজেন্ট করা হয়েছে এবং ইস্যুইং বা নমিনেটেড ব্যাংকের কাউন্টারে আছে সেটিও আপনার প্রেজেন্টেশন, অথবা এই আপনার কাউন্টারে হ্যান্ড ওভার করার প্রক্রিয়াটাকেও বলা হচ্ছে প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশন থেকে বুঝে থাকলে প্রেজেন্টার হচ্ছে যে প্রেজেন্ট করে সেই প্রেজেন্টার। তো কারা এই প্রেজেন্টার হতে পারে? প্রেজেন্টার মিনস আ বেনিফিশিয়ারি, ব্যাংক অর আদার পার্টি দ্যাট মেক্স আ প্রেজেন্টেশন। তো হতে পারে বেনিফিশিয়ারিও প্রেজেন্টার হতে পারে, ব্যাংক প্রেজেন্টার হতে পারে, বা আদার পার্টিও প্রেজেন্টার হতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডেফিনেশন। সেখানে অবশ্য ডিসকাস করার বা ইনপুট দেওয়ার আসলে তেমন কিছু ছিল না। ডেফিনেশনগুলোই মূলত মেইনলি সেলফ এক্সপ্লেনেটরি, আপনারা পড়লেই বুঝে যাবেন। কিন্তু যেহেতু আমরা কন্টিনিউয়াসলি ক্রোনোলজিক্যালি আমরা আগাতে যাচ্ছি সিরিয়ালি, তো সেই হিসাবে আমাদের ডেফিনেশন আমাদের আর্টিকেল 1-এর পরে আর্টিকেল 2টা ডিসকাস করা জাস্ট ডেফিনেশন। তো এখানে ভ্যালু অ্যাডিশনে আসলে খুব বেশি জায়গা ছিল না, বা আপনারা যেহেতু অলরেডি জানেন খুব বেশি ভ্যালু আসলে অ্যাড করার, আপনারা যেহেতু জানেন খুব বেশি ভ্যালু অ্যাড করার সুযোগ আমার জন্য কম। তো যাই হোক, তো সেই ডেফিনেশনগুলো জাস্ট আপনাদেরকে আরেকবার পড়ে শোনানোর মাধ্যমে আপনাদের সাথে থাকার চেষ্টা থেকে উপকার পান বা না পান, উৎসাহ উদ্দীপনা দিয়ে সাথে রাখবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকতে পারি। আজ এ পর্যন্তই থাক। নেক্সট আমরা আর্টিকেল 3 ইন্টারপ্রিটেশন নিয়ে হাজির হব অন্য যে কোনো দিন। আজ এ পর্যন্তই থাক।